এসেছো, শান্তির শকুনকে নিয়ে এসেছো বাংলাদেশের জন্য। শান্তির শকুন তোমাদেরকে কি কি শান্তিতে রেখেছে? বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দলের জন্মই হয়নি যারা মহান মুক্তিযুদ্ধকে ওন করে। অনেকে বলে রাজনীতি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের হাতিয়ার বানিয়েছে, মুক্তিযুদ্ধকে তারা নিজেদের কুক্ষিগত করেছে, মুক্তিযুদ্ধকে নিয়ে তারা চেতনার ব্যবসা করেছে। আজকে আমি বিগত 13 মাস এই সরকার এবং এই বর্তমান রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখে আমি বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার ব্যবসা করে থাকে, মুক্তিযুদ্ধকে ওন করে থাকে, নিজেদের কুক্ষিগত করে থাকে, আমি বলবো যে তারা সম্পূর্ণ সঠিক কাজটি করেছে দেশের জন্য। এই দেশে একমাত্র আওয়ামী লীগের হাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের মহান মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল কিছু সুরক্ষিত ছিল, ভবিষ্যতে সুরক্ষিত থাকবে। এবং আগামী প্রজন্ম তারা যখন এই বিগত 5ই আগস্ট যে ভয়াবহ নারকীয় জঙ্গি হামলাটি এদেশে পরিচালিত হয়েছিল, এই জঙ্গি হামলার মূল উৎপাটন করবে এবং তারা যখন স্বরূপটি জানতে পারবে, তারা ধিক্কার দিবে এই যারা এই 5ই আগস্ট জুলাই যোদ্ধা নামক যেসব জঙ্গিরা একটি রাষ্ট্রকে অরক্ষিত করেছে। অনেকে বলেন বিগত সরকার হত্যা করেছে, খুন করেছে, নানা ধরনের অপকর্ম করেছে। আপনি তো বিগত সরকারের সাথে একটি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। আপনারা ঘোষণা দিয়ে মেট্রো রেল পুড়িয়েছেন, ঘোষণা দিয়ে পুলিশকে হত্যা করেছেন, 3200-র উপরে পুলিশকে আপনারা হত্যা করেছেন, আপনারা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেছেন, আপনারা কেপিআই লিস্টেড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালিয়েছেন। এটা সরকারের বিধিবিধান আছে, পুলিশ প্রবিধানে সুস্পষ্ট লেখা আছে কেপিআই লিস্টেড এবং সরকারি প্রতিষ্ঠানের উপরে এবং সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে যদি কেউ আক্রমণ পরিচালনা করে, তাদের বুকে গুলি চালানোর নির্দেশনা দেওয়া আছে। সে নির্দেশনা মেনেই যদি গুলি করেও থাকে, এই গুলিটি জায়েজ গুলি ছিল, এই গুলিটি নাজায়েজ গুলি ছিল না। কিন্তু আপনারা যেহেতু এখন বিজয়ী হয়েছেন, আপনাদের ভাষায় হয়তো বিজয়ীরা বিজয়ীদের মতো ইতিহাস লিখছেন, সেই ইতিহাস হয়তো স্বল্পকালীন ইতিহাস হবে এবং ইতিহাসটি যখন তার সম্পূর্ণ সঠিক গতিপথ ফিরে পাবে, সেদিন বাংলাদেশে যে সকল সুশীল বুদ্ধিজীবী এইসব নামধারী কুমানুষরা এখন আমাদেরকে বুদ্ধি প্রদান করছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, কত ডলারের বিনিময়ে নিজের বিবেক এবং দেশকে বিক্রি করেছিলেন, কত টাকার বিনিময়ে এই দেশের মাটিকে আমেরিকা পাকিস্তানদের মতো পরাশক্তিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছিলেন। আজকে এই বাংলাদেশ যে তামাশা দেখছে, যে ধ্বংসলীলা এই দেশটি দেখছে, সেই দেশটিকে রক্ষা করতে হলে আমাদের সকলের স্ব অবস্থান থেকে সরাসরি প্রতিরোধে নামতে হবে। কোন প্রতিবাদের ভাষা এখন আর নেই, প্রতিবাদের সময় আমাদের ফুরিয়ে গিয়েছে। আমাদেরকে একেবারেই প্রতিরোধ করতে হবে। যার যার অবস্থান থেকে আমরা এসব রাষ্ট্রীয় সন্ত্রাসীদেরকে, দেশ বিরোধী কর্মকাণ্ড যারা পরিচালনা করছে এবং বাংলাদেশটিকে যারা অন্যের হাতে তুলে দিতে চায়, তাদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। এবং আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষ তারা তাদের জায়গা থেকে আজকে মাঠে নেমে আসবে, প্রতিরোধ গড়ে তুলবে। জেলখানার ধারণ হবে না, এই জেলখানায় বেশি মানুষকে আটকে রাখা যাবে না। জেলখানার ধারণ ক্ষমতা খুব একটা বেশি নয়, এই দেশটিকে কিন্তু কারাগারে পরিণত করতে পারবে না। তাই এই হত্যা, জেল, জুলুম, নির্যাতনের ভয় আর করার দরকার হবে না। কারণ এদেশের মানুষ বারবারে যখনই তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে চেষ্টা করেছে, 52 থেকে শুরু করে 71 পর্যন্ত, 71 পরবর্তী 90 গণ আন্দোলন, তারপর থেকে 1995 যখন 96 সালের অবৈধ নির্বাচন, পরবর্তীতে 2006 পরে যখন 1/11 নির্বাচন, 1/11 সরকার এসেছিল, তখনও প্রত্যেকটি বিবেকবান মানুষ তাদের স্ব অবস্থান থেকে তারা কিন্তু এদেশ থেকে রক্ষার জন্য, তাদের অধিকার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য মাঠে নেমে। আমি আশা করব ভবিষ্যতেও জনগণ বাড়াবে। ধন্যবাদ। তানভীর হায়দার সাহেব, আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে যাই, যেটাকে কেউ কেউ ঝটিকা মায়ের বলতেছে। বিশেষ করে ব্লগার আসাদ নূর বলেছিল যে বাংলাদেশে যেই দিন আওয়ামী লীগ শুধু ঝটিকা মিছিল না, ঝটিকা মায়ের শুরু করবে, তখন আর এই দেশে এরা কেউ চোখে দেখবে না। আমরা দেখলাম বিদেশি হলো আপনাকে ঝটিকা মায়ের। তো আমি বরাবরই একটি কথা বলে আসছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যারা একটি সুপ্রশিক্ষিত সামরিক বাহিনীর বিরুদ্ধে, সামরিক বাহিনীর অস্ত্র কামান গুলির মুখে দাঁড়িয়ে ইয়াহিয়া টিক্কা খানের বিরুদ্ধে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছিল। সুতরাং এই আওয়ামী লীগকে এই নাবালক, তারপরে যে কিছু কতিপয় কিশোর গ্যাং আওয়ামী লীগকে দমন করে ফেলবে,
এটা যারা ভাবে জি, তারা জি, তো এক সেকেন্ড যুক্ত করি। মানে প্রতি রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে যে আমি তাকে ঠেকাবো, এটা হতে পারে, কারণ কে কাকে কিন্তু তারা এই শব্দ ইউজ করেছে যে নির্মূল করে দিবে। একটা স্বাধীন দেশে কি বলা যায় নির্মূল করা? জি, কারণ আওয়ামী লীগকে বারবার নির্মূল করার চেষ্টা করা হয়েছে। 75-এর 15ই আগস্ট ঘটিয়ে নির্মূল করার চেষ্টা হয়েছে। 75 পরবর্তী আপনারা দেখেছেন 2004 সালে সে ভয়াবহ গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নির্মূল করে দেওয়া হয়েছে। এবং 2001 থেকে 2006 আওয়ামী লীগের হাজার হাজার জনপ্রিয় নেতা কর্মীকে, নির্বাচিত নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। এবং এই যে 5ই আগস্ট পরবর্তী আপনার প্রায় 4000-এর উপর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী মানুষকে হত্যা করা হয়েছে। এগুলো তো আওয়ামী লীগ, আমি একটি কথা বারবার বলি, সৈয়দ আশরাফ একটি কথা বলেছিলেন যে হাজার হাজার মানুষের রক্তের যে অনুভূতির নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং এই যে আওয়ামী লীগের একটি রাজনৈতিক দলের জন্য এত পরিমাণ আত্মত্যাগ, এত পরিমাণ রক্ত দেওয়া ইতিহাস বিশ্বের কোন রাজনৈতিক দলের আর নেই, যে লাখো লাখো মানুষের রক্তের অনুভূতির নামই হচ্ছে আওয়ামী লীগ। অনেকে কথা বলে, আমি আজকে একটি কথা বলি, দেখেন ফরিদ ভাই, অনেকে কথা বলে যে বিগত 15 বছর আমরা কিছু পাই নাই, এখানে অনেকে লুটপাট করেছে, পদ পদবি পাই নাই, আমরা তো কিছু করি না, যারা নিয়েছে তারা এই দেশ থেকে এখন পালিয়ে গিয়েছে, তারা তৃণমূলের খবর রাখছে না। আমি আজকে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, কথাটি হচ্ছে এই দেশটি জন্মের জন্য এবং আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য, একটি মানচিত্র দেওয়ার জন্য, একটি পতাকা দেওয়ার জন্য যে দলটির এত পরিমাণ অবদান, সে ঋণটুকু শোধ করার দায়িত্ব এখন আমাদের। আপনারা কি পেলেন কি পেলেন না, কারা পেল না, সেগুলো ভাবার সময় আর নেই। আমি আমার জায়গা থেকে আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি দেশের জন্য আমি কতটুকু করতে পারছি, আমার কন্ট্রিবিউশনটি, সেটা এখন ভাবার সময় হয়েছে। একটি কথা সকলেই মনে রাখবেন, আপনার যদি সক্ষমতা থাকে এবং আপনার যদি নীতি নৈতিকতা অটুট থাকে, আপনাকে খুঁজে নিবে। আপনি গিয়ে কাউকে খুঁজতে হবে না, আপনাকেই খুঁজে নিবে। কারণ রাজনীতিটা এখন ওই সময় এসেছে যখন নীতি নৈতিকতা সম্পন্ন, বিবেক সম্পন্ন মানুষের রাজনৈতিক নেতৃত্বের এখন দরকার। মেধা, প্রজ্ঞা, চিন্তা যাদের মধ্যে আছে, সেসব নেতৃত্বের এখন বিকশিত হওয়ার সময়। অনেক অপরাজনীতি বাংলাদেশে হয়েছে, ভবিষ্যতে কিছু অপরাজনীতি হবে, কারণ যে হিংসা বিদ্বেষ এরা ছড়িয়েছে, যে নির্মূল রাজনীতি এরা শুরু করেছে, এই ভয়াবহতার হাত থেকে ওরাও রক্ষা পাবে না। কারণ কথা একটি আছে, যে নালে উত্থান সে নালে বিনাশ। এই অপশক্তির যে নালে উত্থান হয়েছে, সেই নালেই এদের বিনাশ হবে। তারপরে প্রসঙ্গ আসে আপনার যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর মাদ্রাসার নির্বাচন। এখন এগুলো তো এখন ইউনিভার্সিটি না, আমি এগুলোকে বলি আপনার যেমন ঢাকা দারুল উলুম ইসলামিয়া জঙ্গি মাদ্রাসা, জাহাঙ্গীরনগর, তারপরে আপনার অন্য একটা নাম দেওয়া যায়, এরকম মাদ্রাসা সবগুলো এখন মাদ্রাসায় পরিণত হয়েছে। এবং এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত শিক্ষক উনিও বলেছেন যে এখন উচ্চতর মাদ্রাসা এগুলো। তো এই উচ্চতর মাদ্রাসার 11,005টা ছিল, 5 জন ছিল ভোটার, এর মধ্যে 5,005টি মনে ভোট করে কাউন্ট করেছে। এবং এগুলো আমি ওই দিনও বলেছি, এগুলো কাউন্ট করার জন্য ওই যে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের যে ওই যে টাকা গুনে, যে ওদেরকে নিয়ে আসলে ওরা মোটামুটি 2-4-5 ঘন্টা এটা গুনে জাতিকে দিয়ে দিতে পারতো। আপনার সাথে একটা বিষয় যুক্ত করতে চাই। আমরা তো ডাবিতে তাদের কি ধরনের নির্বাচন হলো আমরা তো দেখলাম। ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়ে তাদের মাঠে তো থাকতে দেওয়া হলো না। আমরা দেখলাম ছাত্রদল সেটা ষড়যন্ত্র করেই হোক, সিল মেরে হোক, আর যেভাবে হোক, কিভাবে তাদের মানে কি পরাজয় বলবো, এটা ভূমিধস পরাজয়। জাকসুতেও আমরা দেখলাম 25টি পদে জিএস 11-21টি শিবিরের। এই যে এগুলোর প্রভাব, এই যে জাকসু হয়তো এরপরে আরো যারা আরো যেগুলো হবে সবগুলোতেই শিবির জিতবে। একটি কারণ, এটা কি ভয়ঙ্কর একটা প্রভাব বিস্তার? যেটা আমি এটাকে ফরিদ ভাই, আমি এটাকে ভয়ঙ্কর মনে করি না। কারণ হচ্ছে যেখানে একটি মুক্তিযুদ্ধের সপক্ষের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ব্যান্ড করে তাদেরকে পরিকল্পিতভাবে এগুলো থেকে বাহির করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, তার আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, এগুলো সব জামাতের নিয়ন্ত্রণে।
এবং তাদের যারা সমর্থিত লোকজনই ওই প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে এখানে। কারণ বিএনপির তো আসলে মানে রাজনৈতিক দর্শন নেই, তাদের ওই ধরনের চিন্তা ভাবনা প্রগতিশীল মানুষ নেই, কারণ তারা হচ্ছে নগদে বিশ্বাসী, যে 15 বছর তো খাইতে পারি নাই, এখন যা পাই নগদ নারায়ণ, ওইটা নিয়ে আমরা মোটামুটি ভাবে নিজেদের পকেট ভরি। তো বিএনপির তো রাজনীতিক আসলে কোনো রাজনৈতিক দর্শন নেই, যার কারণে তারা এই যে প্রতিষ্ঠানগুলোকে যেখান থেকে আসলে বিভিন্ন মেকানিজম করা যায়, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া যায়, এগুলোতে তারা আসলে ঢুকতে পারেনি। তারা চেষ্টা করেছে কিছু কিছু করার জন্য, মানে অন্যভাবে কিছু কিছু পদ পদবি করে, আর সামগ্রিক বাংলাদেশে মববাজি এবং চাঁদাবাজির অবাধ নেতৃত্ব দিয়েছে বিএনপি, যার কারণে বিএনপি এগুলো থেকে বের হতে পারেনি। প্রশ্নটা হচ্ছে যে আজকে এগুলোতে কেন ছাত্র শিবির জিতবে? আমরা ছাত্র শিবিরের রাজনীতিকে সকলে কোশ্চেন করি, নানা ধরনের প্রশ্ন করি। আমরা আমাদের মানে রাজনৈতিক দল ছাত্রলীগের যে আমরা কর্মকাণ্ড নিয়ে অনেকে প্রশংসা করি, অনেকে নানা ধরনের তাদের বদনাম আছে, অনেক কিছু আছে। রাজনীতিতে ষড়যন্ত্র এটা নতুন বিষয় না। যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে অপোনেন্ট যারা আছে তারা ষড়যন্ত্র করবেই, তাদেরকে কত দ্রুত সম্ভব ক্ষমতা থেকে হটিয়ে ওরা ক্ষমতায় যেতে পারে, এটা রাজনীতির। এবং আপনি যদি সে পাকিস্তান আমল থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন, সেটাই চলে আসছে। যখনই যারা বিরোধী দলে ছিল তারা চেষ্টা করেছে কিভাবে ক্ষমতাসীনকে অতি দ্রুত ক্ষমতা থেকে অপসারিত করে তারা রাষ্ট্র ক্ষমতায় দিতে পারে। এবং প্রশ্নটা হচ্ছে এই যে ষড়যন্ত্র তত্ত্বটি, এই ষড়যন্ত্রটি মোকাবেলা করতে আওয়ামী লীগ কতটা সক্ষম ছিল? বিগত 15 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের যেমন অভাবনীয় উন্নয়ন করেছে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করেছে, প্রত্যেকটি সূচকে যেমন বাংলাদেশ উন্নয়ন এবং অগ্রগতিতে বাংলাদেশ অনেক প্রশংসনীয় উদ্যোগ বা প্রশংসনীয় কাজ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারপরেও এই যে ষড়যন্ত্র তত্ত্বের যে যন্ত্রটি, যেটা কখনোই অচল হয় না, পৃথিবীর একমাত্র সচল যন্ত্র যেটা ঘুমালেও চলে, সেটা হলো ষড়যন্ত্র যন্ত্র। এই যন্ত্রটিকে সচল রাখার ব্যাপারে আওয়ামী লীগ তাদের দিকে দৃষ্টি কতটুকু দিতে পেরেছিল? এখন আওয়ামী লীগ যদি বারবার বলে যে তাদেরকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে, আমি তাদের সাথে একমত, কিন্তু তার পাশাপাশি সেটাও স্বীকার করতে হবে এই ষড়যন্ত্রটিকে সফল হতে দিলেন কেন? কোথায় আপনাদের গলদ ছিল? আপনারা কেন সেই ষড়যন্ত্রটিকে যথাযথ সময় অ্যাড্রেস করতে পারেননি? সে বিষয়গুলো নিজেরা নিজেদের মধ্যে বিশ্লেষণ করুন। কারা এই ষড়যন্ত্র তত্ত্বটিকে সফল হতে দিল? দেখেন, আওয়ামী লীগ অনুষ্ঠান শুরুর আগে একটি কথা উঠেছিল যে আওয়ামী লীগ কিন্তু দ্বিতীয় তৃতীয় প্রজন্মের নেতৃত্বকে নিয়ে এসেছিল। দ্বিতীয় তৃতীয় প্রজন্মের নেতৃত্বরা কিন্তু আওয়ামী লীগকে যে সার্ভিসটুকু দেওয়ার কথা ছিল তারা কিন্তু সে সার্ভিসটা দিতে পারে নাই। এবং আমি অনেকের নাম বলতে পারি, আজকে নাম বলবো না, যারা সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন, যারা জয়েন্ট সেক্রেটারি পদে ছিলেন, যারা বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন, তারা কিন্তু ইয়াঙ্গার মানে রাজনৈতিক নেতা ছিলেন অনেকেই। কিন্তু তারা কি করেছেন? তারা কি আওয়ামী লীগকে গুছিয়ে রাখতে পেরেছেন? এই যে ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে এত পরিবর্তন এসেছে, এগুলো কি দেখার দায়িত্ব একক শেখ হাসিনার? ওনার কি দেশ পরিচালনা করে ওনার সংগঠনটা কিভাবে চলছে, ওই যে কোন এলাকার কোন নেতা চাঁদাবাজি করছে, সেটাও অ্যাড্রেস করার দায়িত্ব না? তো এই সাংগঠনিক দায়িত্বগুলো যাদের উপরে ছিল, দলটিকে যারা পরিচালনা করেছে বিগত 15 বছর, তারা কি তাদের নেতৃত্বের যে দুর্বলতা ছিল, তারা যে তাদের নেতৃত্বটুকু সঠিকভাবে পরিপালন করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে এই যে ষড়যন্ত্রটি সফল হয়েছে? এবং যেখানে আওয়ামী লীগ যদি সংগঠিত থাকে, এটা ইতিহাসের একেবারে নির্মম সত্য কথা, সংগঠিত আওয়ামী লীগকে এই টিক্কা খান হারাতে পারেনি। তো সংগঠিত আওয়ামী লীগকে কেউ হারাতে পারতো না। আওয়ামী লীগ অসংগঠিত ছিল বিদায় এই 5ই আগস্টই সফল হয়েছে। যদি আওয়ামী লীগ সংগঠিত থাকতো, কোনো আগস্টই সফল হতো না। এবং এই যে আওয়ামী লীগ অসংগঠিত ছিল, এই যে আওয়ামী লীগের তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা যে নানা রকম নেতৃত্ব সংকটে পড়েছিল, এই সংকটের দায় দায়িত্ব শেখ হাসিনা নয়। এই দায় দায়িত্বটি হচ্ছে যারা ওই সাংগঠনিক দায়িত্বগুলোতে পদগুলোতে ছিলেন, যারা নিজেদের দায়িত্বভার সম্পূর্ণরূপে পালনে আমি বলবো যে ব্যর্থ হয়েছেন, তাদের কারণে এই 5ই আগস্টে সংগঠিত হয়েছে। আর আমি শেষ করি একটি কথা বলে, যে আপনারা ছাত্র শিবিরের রাজনীতিকে যতই গালি দেন না কেন, রাজনীতি কিছুটা শিখুন তাদের কাছ থেকে। যে মেধার রাজনীতি যে ওরা করে, আমি অন্যগুলা বাদ দিলাম, ওরা ওদের রাজনৈতিক দর্শন বাদ দেয়, ওদের চিন্তা ভাবনা বাদ দেয়, কিন্তু মানুষকে দেখানোর যে রাজনীতি অন্তত করছে, যে কৌশলটুকু তারা অবলম্বন করেছে, সে কৌশলটুকু কি ছাত্রলীগ শিখতে পারেননি বিগত 15 বছর? যে ছাত্রদের সাথে মিশে, ছাত্রদের সাথে এক হয়ে, ছাত্রদের অধিকার নিয়ে জেনুইন ছাত্রলীগ যেটা করতো, সেই ছাত্রলীগকে কি আপনারা গড়ে তুলতে পেরেছেন? আপনারা অনেক কথা বলবেন, কিন্তু
আপনাদের দুষ্টিয়াকে স্বীকার করে নিন যে আপনাদের ভুলের কারণে আজকে আপনার তৃণমূলের নেতা কর্মীরা আজকে কষ্ট পাচ্ছে, নির্যাতিত হচ্ছে। এই যে রাস্তাতে মিছিল করছে ছেলেপেলেরা, ঝটিকা মিছিল বলুন, যেই বলুন, আজকে যে গ্রেপ্তার হচ্ছে, আপনারা একবেলা খবর নিয়ে দেখেছেন এই ছেলেটি, যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে, তার বাড়িতে তার চুলটু জ্বলছে কিনা, সে আদালতে প্রপার আইনি সহায়তা পাচ্ছে কিনা, তার জি। তার 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 বাড়ির অন্যান্য কেউ নির্যাতিত হচ্ছে কিনা, আপনাদের সেই মিডিয়া সেলটুকু আপনারা কাজ করছে? যদি করে থাকে তাহলে এই প্রশ্নগুলো তৃণমূল আজকে আসতো না, তৃণমূল আজকে আপনাদের জন্য আরো ঝাঁপিয়ে পড়তো। সুতরাং নিজেদের দুর্বলতা কোথায়, নিজেরা কি করলে এই আন্দোলনটাকে সফল করতে পারবেন, ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব কোন স্তরের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ পরিচালিত হবে, যাতে করে তৃণমূল সহ প্রত্যেকটি নেতাকর্মীর আস্থাভাজন নেতৃত্ব আওয়ামী লীগ নিতে পারে, সেগুলো বিচার বিশ্লেষণ করার সময় এসেছে এবং সেগুলো নিয়ে আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে। কারণ এই যুদ্ধ একদিনে শেষ হবে না, এই যুদ্ধ চালিয়ে যেতে হবে যতদিন শেষ ব্যক্তিটি পর্যন্ত, এই স্বাধীনতা বিরোধী চক্রের শেষ ব্যক্তিটি পর্যন্ত জীবিত থাকে, সেদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলমান থাকবে। সুতরাং সকলকে এক ঐক্যবদ্ধ হয়ে দেশ, দল এবং প্রতিটি তৃণমূলের নেতা কর্মীর প্রতি অনুগত নেতৃত্বকে আমাদের নিয়ে আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার বলেছেন এবং একেবারেই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি, যে এই যে আজকে যারা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে, যারা বঙ্গবন্ধুর শব্দটা উচ্চারণ করার কারণে আজকে যারা জেলে যাচ্ছে, হাজতে যাচ্ছে, তাদের খোঁজ খবর তো নিতেই হবে এবং তাদের চুলা জ্বলতেছে কিনা সেই খোঁজ খবর নিতে হবে, যেটা জামাত শিবিররা করে থাকে। তারা দেশি বিদেশি এবং নিজেদের সংস্থা থেকে তারা সর্বাত্মক সহযোগিতা করে বলে আমরা জানি। এখন আমরা জানি না নেতৃত্বরা কি, যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন বা মুক্তিযুদ্ধের পক্ষের দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা কি করবেন সেটা আমরা আশা করব, তাদেরকে খোঁজ খবর নেবেন। তা না হলে বাংলাদেশ থেকে, এই যে এটা সত্য কথা বলেছেন যে প্রতিদিন আমি জানি আপনাদের কাছে মেসেজ আসে, আমার কাছে মেসেজ আসে যে তারা কি নির্যাতিত, নিপীড়িত। আপনারা দেখেছেন এই 16 বছর 17 বছরে তারা যে বলে যে নির্যাতিত, এই যে জামাত শিবিরেরা, তাদের প্রত্যেকটা বাড়িতে জামাত তাদের শুধু জেল থেকে তাদের শুধু জামিনই করায় নাই, তাদের পরিবার কিভাবে চলবে সেই খোঁজ খবর তারা নিয়েছে। আমি আশা করব, আমি তানভীর হায়দার সাহেব যেটা বললেন আওয়ামী লীগের নেতৃত্ব সেটা করবো। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে জিয়া করিম ভাইয়ের কাছে। জিয়া করিম ভাই, আপনারা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশে এই যে 5ই আগস্টে যে একটি কালো শক্তি, যেটা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব বলেছেন, প্রথমে তিনি এর পক্ষে থাকলেও, এবং তিনি তার পক্ষেই ছিলেন, এখনো আছেন সেই আন্দোলনে, কিন্তু এটাও কিন্তু বলেছেন যে একটি কালো শক্তি 5ই আগস্ট ঘটিয়েছে। তা আমরা সেই কালো শক্তিকে দেখতেছি, তারা এখন বলতেছে যে সঙ্গীত শিক্ষক তারা নিতে দিবে না। এমনকি তারা এও বলেছে 5ই আগস্ট নাকি হয়েছে ইসলামের আন্দোলন। এই যে তারা একই সাথে ধর্মীয় গেম খেলে দিল এবং এই দেশের শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করতে চাচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি আমাদের সামনে আপনি কিছু বলতেন। তারা শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছে না, এই মৌলবাদীদের কথাই কি সরকার নিয়োগ পরিবর্তন করবে? সেটা তো দেখা যাচ্ছে মৌলবাদীরা যেটা করছে সেটাই আপনার মনে থাকার কথা। যখন আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যখন ওনার ট্রিটমেন্টের জন্য গেলেন থাইল্যান্ডে, তখন বলা হলো যে উনি পালিয়ে গেছেন, উনি তো সব প্রোটোকল মেনে গিয়েছিলেন, তাই না? তারপরে আন্দোলন শুরু হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। বিএনপি বাংলাদেশের একটা বড় দল, এটা মানতেই হবে। তো তারা তখন মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। কিন্তু আমরা কি দেখলাম, ওখানে কয়েকজন টোকাই যে স্লোগান দিল, তারপরে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে হামিদ সাহেব কিন্তু ঠিকই সসম্মানে আবার দেশে ফেরত আসলেন, তখন কিন্তু তারা চুপ, কোনো কথা বলেনি। এখন ওই টোকাইরা যেটা বলছে এবং যা স্বাধীনতা বিরোধীরা যেটা বলছে, ইনুস সাহেব সেটাই করেছেন, কারণ উনি নিজেই স্বাধীনতা বিরোধী। আপনাদের দেখতে হবে যে এই যে আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গিয়েছিল ভিপি নুরের নেতৃত্বে, সেখানে তো ঠিকই সেনাবাহিনী অ্যাকশন নিয়েছে, সেনাবাহিনী নুরুকে পিটিয়েছে এবং জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করেনি। এখন যেখানে জামাত ইসলামী যুক্ত থাকে বা স্বাধীনতা বিরোধীরা যুক্ত থাকে, সেখানে এটা হয়। আর আপনার সঙ্গে আরেকজনের সম্পর্ক বা হৃদ্যতা হয় ভাষা এবং সংস্কৃতির জন্য, এই দুইটা মুখ্য জিনিস। তা আমরা যদি আমাদের সংস্কৃতি এবং ভাষা থেকে সরে যাই, তাহলে তো আমাদের কিছুই থাকে না। আমাদের দেশে যারা সুফিবাদ কায়েম সুফিরা এসেছিলেন, তারা কি বলেছিলেন যে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি থাকবে না?
এরকম কথা। আর আপনার শুরুতে একটা জিনিস বলেছিলেন যে এই যে লাশ পুড়িয়ে দেওয়া, আপনাদের মনে থাকার কথা যে এই সরকার আসার পরে প্রথমেই যার কবরে আগুন দিয়েছিল তিনি মঈনুদ্দিন খান বাদল, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা, যিনি বঙ্গবন্ধুর কথা বলেন, তার কবরে প্রথম আগুন দেওয়া হয়। এবং আমাদের দেশে তো 100% মুসলমান না, আমাদের বাঙালির একটা সংস্কৃতি আসছে, কালচার আছে, আমরা সেই সংস্কৃতি এবং কালচার নিয়ে আমরা ধর্মটা করব। আগে যেটা ছিল আমাদের পূর্বপুরুষরা যেভাবে করেছেন, সেখানে কি ধর্ম ছিল না? ছিল, কিন্তু আমাদের সংস্কৃতিও ছিল। এখন আপনি একজন গানের শিক্ষক, নাচের শিক্ষক নিয়োগ দিতে পারবে না, এটা খুবই দুঃখজনক। কারণ এইটা আমি অবাক হই না, কারণ এই সরকারের যারা মদতপুষ্ট তারা তো এই স্বাধীনতা বিরোধী, যারা একসময় জামাতে ইসলাম, ইসলামী ছাত্র সংঘ এবং আপনার এখন যারা হেফাজতে ইসলামের কথা, তারা নিজামে ইসলামী ছিল। তো এদের কাছ থেকে এর চেয়ে বেশি কোনো কিছু আশা করতে পারে না। তারা মাঝে মাঝে এটাও বলে যে বাংলাদেশের নাম পরিবর্তন করে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র করা দরকার। তাদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন যে তারা স্বাধীনতার পক্ষে কথা বলবে বা 72-এর সংবিধান নিয়ে কথা বলবে? তারা তো বলবে না। সুতরাং দেশে দুইটা ধারা আছে, একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ, যেটা নেতৃত্বে আওয়ামী লীগ। বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে, মুক্তিযোদ্ধাদের যদি সম্মানই করতো, তাহলে তো ফজলুর রহমানের বাসার সামনে এই ঘটনার জন্য 7 জন বা 9 জন টোকাই ছিল, এদেরা যে কাণ্ড, তারপরে ফজলুর রহমানকে বহিষ্কার, তার প্রাথমিক সদস্য পদে স্থগিত করা হলো। এর কিছু কারণ আছে, আপনার দেখতে হবে। আপনাদের মনে থাকার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্রলীগের সেক্রেটারি ছিল শফিউল আলম প্রধান, যিনি 7টা খুনের মামলায় আসামি। তাকে বঙ্গবন্ধু যখন জেলে দিলেন এবং তার বিচার হলো এবং জেল হলো, কিন্তু জিয়াউর রহমান এসে তাকে কিন্তু ওই জেল থেকে বের করে দিলেন। আর তার সারা জীবনের দায়িত্ব ছিল যে আওয়ামী লীগের এগেইনস্টে কথা বলা এবং আওয়ামী লীগের সমালোচনা করা। তো এই ফজলুর রহমান 3 মাস পরে, যখন ডিসেম্বরে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন, যদি হবে না মনে করি, যদি নির্বাচন হয়, তাদের মুক্তিযুদ্ধের পক্ষে কাউকে বলতে হবে। সেই জন্য এই 3 মাস পরে ওনাকে আবার ওনার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে এবং ওনাকে দিয়ে মুক্তিযুদ্ধের কথা বলা হবে, যাতে মুক্তিযোদ্ধাদেরকে ওনাদের দলে ভেড়ানো যায়। কিন্তু এইটা তো মানুষ বুঝে গেছে যে বিএনপি যে হটকারী সংগঠন, আর একটা সংগঠনের যিনি প্রধান, যিনি লন্ডনে গত 18 বছর ধরে বসবাস করছে, তার কোনো চাকরি নেই, তার ইনকামের সোর্স কি? তাই সে চলেন কিভাবে রাজার হালে? আমি মাঝে বিএনপি নেতৃবৃন্দকে জিজ্ঞেস করছিলাম, বলেন আপনি তার পেশা কি, তার আয়ের উৎস কি, সে কিভাবে চলে 18 বছর ধরে? কোনো কিছু বলতে পারে না। তো এখন আবার আপনার মনে থাকার করা, তারা মাঝে মাঝে স্লোগান দেয় যে তাদের আপসীন নেত্রী। আমি বললাম, আপসীন কাকে বলে? আপসীন তাকেই বলে, তা এটাই কি সত্যি কিনা, যিনি কোনোদিন তার স্বামী হত্যার বিচার চাননি, অথবা যে পুত্র তার পিতা হত্যার বিচার চাননি, সেটা কি আপসীন বলে? আপোষ করেছিলেন। উনি কি 2008-এর 1/11-এর সময় ওনার ছেলেকে লন্ডন পাঠানোর জন্য আপোষ করেননি? না, ওইটা তো মুসলেকা দিয়েছেন। এবং উনি কি আপোষ করেননি ছেলেকে রক্ষার জন্য? ওইটার বাইরেও আসে, এই আপোষটা করেছিলেন কারণ এরশাদের থেকে তখন 1 টাকায় বাড়ি পেয়েছিলেন, আর পেয়েছিলেন কোকোয়ান। যখন যারা ঢাকা বরিশাল রুটে স্টিমারে চলেছেন, তারা দেখেছেন কোকো 1, কোকো 2, কোকো 3, এই স্টিমার গুলো পাওয়ার জন্যই উনি আপোষ করেছিলেন। একটা একে কুলাঙ্গার ছাড়া আর কিছু বলে না। আপনি দেখেন তারেক রহমানের চাচা ডক্টর মিজানুর রহমান, ছোট চাচা মিজানুর রহমান থাকেন লন্ডনে, বসবাস করেন। তার সঙ্গে কোনোদিন দেখেছেন? দেখবেনও না, কারণ জিয়াউর রহমানের পরিবারে যারা আছে তাদের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক নেই। মাঝে একজন ফিলাডেলফিয়া থেকে এসে আমার বাসায় এসে বলতেছে, আপনার কথা একজনে বললেন। আমি বললাম, কে বললো? বলছে ডক্টর আনিসুর রহমান। বলছে আনিসুর রহমান হচ্ছে জিয়াউর রহমানের কাজিন। তো বলে যে আপনার কথা খুবই বললো। আমি বললাম, হ্যাঁ, আনিস ভাই ভালো মানুষ, কিন্তু ওনাদের সঙ্গে, জিয়াউর রহমানের পরিবারের সঙ্গে খালেদা জিয়ার পরিবারের কোনো সম্পর্ক নেই। ওনারা চেয়েছিলেন যে ওনার ছেলে সন্তানরা মানুষ হোক, কিন্তু এই বেগম জিয়া সেটা দেয়নি, কারণ ওনার ছিল ক্ষমতার লোভ এবং ছিল হচ্ছে আপোষকামীরা কিভাবে
টাকা ইনকাম করবে। যার ছেঁড়া ভাঙা সুটকেস দেখেছেন আপনার, সেই সুটকেসের ভেতর থেকে বলেছে একটা স্যুট ছিল, তো এই স্যুটের থেকে কোকো ওয়ান কোকো টু কিভাবে বেরোলো, এতগুলো বাড়ি কিভাবে আসলো, বা শাহিন পুকুর কিভাবে আসলো। আবার তানভীর ভাই যেটা বলতেছিল 1/11 সময় উনি বলেছেন, উনি মুচলেকা দিয়েছেন বাংলাদেশের স্ট্যাম্পে দস্তখত করেছেন, এইরকম ভিডিও হাজারটা আছে, যে উনি কেঁদে বলছেন যে ওনার ছেলে আর কোনোদিন রাজনীতি করবে না এবং কোনোদিন পার্টির কোনো পজিশনে থাকবেন না, সেইটা মুচলেকা দিয়ে তার মানে আপোষ করে উনি দেশের থেকে পাঠালেন। তাহলে আপোষ, আবার ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের রাজনীতিতে 72 সালের সংবিধানে কেন ভয় পায়, কারণ সেখানে স্পষ্ট করে বলা ছিল যে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি থাকবে না, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ এর ভিত্তিতে এই রাষ্ট্রটা পরিচালিত হবে। কিন্তু ওইটাই তারা ভয় পায়, সেইটাকে সংবিধানকে পরিবর্তন ৫ম সংশোধনীর মাধ্যমে, যেটার মাধ্যমে এই স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতি করার অধিকার দেওয়া হয়, গোলাম আজমকে বাংলাদেশে আনা হয়। বঙ্গবন্ধু ছিল, বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। আর ছাত্রলীগ, আওয়ামী লীগ কিন্তু ছাত্রলীগকে করেনি, ছাত্রলীগই আওয়ামী লীগের জন্ম দিয়েছে, পানির জলে ভেসে আসে নাই। প্রতিটা আন্দোলন সংগ্রামে বাংলাদেশের ছিল, থাকবে, আছে এবং চলবে। তবে তাদের ভুল কিছু আছে, যেটা তানভীর ভাই বললেন, এই সাংগঠনিক ভুলগুলি তাকে সংশোধন করতে হবে। শুধু আমি একটা জিনিস মনে করি, এটা আমি একটা জায়গায় বলে দেই, সেটা হচ্ছে যে আমি মনে করি যে আমার সন্তান যে আমার মতো এক্স্যাক্টলি এক্সট্রাভার্ট হবে, বা তানভীর ভাইয়ের সন্তান এক্সট্রাভার্ট, এটা ঠিক না। এখানে দেখতে হবে কোন সন্তানের ভেতরে বাবার আছে, যেটা সে নেতৃত্ব দিয়ে নিতে পারে, অথবা অন্য কাউকে আনতে পারে যার প্রতিভা আছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে এর সাথে প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছিলেন আমাদের জিয়া করিম ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আচ্ছা তানভীর ভাই, আপনার কাছে, তানভীর হায়দার, আপনার কাছে আবার আসবো। এই যে এতদিন বলা হলো যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ মাছ দিয়ে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না, তো এখন বাংলাদেশের জনগণে এখানে 3500 টাকা কেজি ইলিশ, সেই ইলিশ এখন শুনলাম 1200 টাকা কেজি দিয়ে দিয়েছে। তো এই যে যারা ইন্ডিয়া বয়কট করলো, দিয়ে তারা একটা বিভাজন বাংলাদেশও তৈরি করেছিল, ইন্ডিয়া বিরোধী, ভারত বিরোধী, এখন যে ইলিশ যে তাও অর্ধেক দামে, শেখ হাসিনা বাংলাদেশের চেয়ে, শেখ হাসিনা সরকার বাংলাদেশের তৎকালীন সময় যে দামে বিক্রি হতো তার চেয়ে বেশি দামে বিক্রি করেছিল, তাতেই কত সমালোচনা আমি যতদূর জানি। আর সেই জায়গায় এখন 3500 টাকার ইলিশ 1200 টাকায় দিল রপ্তানি করে। এই বিষয়ে আপনি একটু বলতেন যদি, যে ইন্ডিয়া বয়কটিরা এখন কোথায়, তারপর আপনি আপনার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। জি, ধন্যবাদ, শুরু করেন। ইন্ডিয়া বয়কটিরা হচ্ছে যেসব টোকাইরা, যে ইনকিলাব মঞ্চের একটা জারজ হাদি আছে, দেখেন উত্তর মতো রাস্তায় চিল্লায়, দিল্লি না ঢাকা, সাথে তো ওই যে এনসিপি নামক কিশোর গ্যাংয়ের চাঁদাবাজ পার্টিরা আছে। তো আপনার অতি সম্প্রতি দেখেছেন, ইলিশ তো এক বিষয়, ইলিশ বাঙালিরা খেতে পারবে কিনা সেটা আমি জানি না, যেটা কবে নাগাদ পাবে সেটাও আমি জানি না, কার সাধ্যে আছে ইলিশ খাবে সেটা। ইন্টারাপ্ট করে, ওর নাম কালা পাঠা। তো আমি যে জিনিসটা হচ্ছে, আপনারা ইদানিং সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কি দেখেছেন, যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি, আরো অধিক পরিমাণ বিদ্যুৎ কেনার জন্য সরকার আগ্রহ প্রকাশ করে চুক্তি করছে। কেন রে ভাই, পাকিস্তান থেকে একটু বিদ্যুৎ এনে দেখান না আমাদেরকে, আমরা তো, কারণ ওই তো হিন্দু বিদ্যুৎ দিয়ে যদি আপনারা ইয়ে করেন তাহলে তো সমস্যা। কারণ হচ্ছে হিন্দু বিদ্যুৎ, আমরা হিন্দুদের বিদ্যুৎ দিয়ে যদি আমরা আমাদের নামাজ পড়ি মসজিদে, তো আমাদের ঈমান আমল সব চলে যাবে, তৌহিদে যৌনতারা তো তখন ওই লাইন ভাঙতে যাবে। এখন সব সুবিধাটা হচ্ছে যে আদানি পাওয়ার স্টেশনের যে বিদ্যুৎটা বাংলাদেশ থেকে এসে কোথায় জমা হয়, ওই ঠিকানাটা তৌহিদে যৌনতাকে দিয়ে দিতে হবে। কারণ তৌহিদে যৌনতা তো মানে সবকিছু, ঈমান আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি তৌহিদে যৌনতার উদ্দেশ্যে বলছি, আপনারা হিন্দুদের বিদ্যুৎ দিয়ে মসজিদে নামাজ পড়বেন না, তারপর আজান দিবেন না, আপনারা কোনো কাজ করবেন না, তাতে কিন্তু আপনাদের ঈমান আমল যা আছে আপনারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবেন। এই যদি আদানের বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে যদি আপনারা মসজিদে বিদ্যুৎ দেন, তো সুতরাং তৌহিদি যৌনতা আপনারা উত্তেজিত থাকেন, আপনাদের ঈমান দণ্ড প্রখর সবসময় খাড়া রাখবেন। যখনই শুনবেন যে বিদ্যুৎ ওই স্টেশনে আসে, ওইটাকে জ্বালিয়ে দিবেন, তাইতে আপনারা চালায় সবাই জান্নাতে চলে যাবেন। এই আর অন্যান্য বিষয়গুলো যেগুলো বলি, যে কিছু টোকাই এটা ভারত বিরোধিতা করে, আমাদের কিছু বাম সংগঠন আছে বাংলাদেশে, ওই চায়না বাম, রাশিয়া বাম, বুঝছেন, টাইগার বাম, বিভিন্ন বাম আছে, ওই বামরাও আবার আমরা যখন
আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমরা ফরিদ ভাই মিছিল করতাম যে চাম্পাকলা বাটার বন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তো ওরা সারাদিন ওই একটা চাম্পা গলার বাটার বন খেয়ে সারাদিন চিল্লাইতো, এমন চিল্লান, ওদের গলার আওয়াজ কিন্তু প্রখর ছিল, মানে ফাটাই ফেলতো একেবারে ইয়ে করে, মানে আপনার কিনা বলে সরকারের বিরুদ্ধে এদের খুব অবস্থা, সবসময় এরা বিরোধী দলে থাকে। মানে আমরা তো স্বাধীনতা পূর্ব থেকে এবং স্বাধীনতা পরবর্তী এবং কেয়ামত পরবর্তী ওরা বিরোধী দলে থাকবে, ওরা কোনদিন সরকার গঠন করবে না এই দেশে। তো এটা ওদের সম্পর্কে আর কথা বলে লাভ নেই। তো এই টোকাইরা সব মিলে বাংলাদেশ। আমি আপনার সাথে একটু যোগ করে পরে ভুলে যাবো, একেবারে 30 সেকেন্ড সময় নেই আগে, আপনার সময় কেটে নিলাম আমি। সেটা হলো শিবিরদের পত্রিকা আছে, কোচিং সেন্টার আছে না, কোচিং সেন্টারের আছে, ওই নিচে লেখা থাকতো বামপন্থীরা দুযোগে যাবে, অর্থাৎ মরার পরও এরা বামেই থাকবে, ওই বামপন্থীরা। জি জি, শিবিরের বই লেখা। দেখেন এই যে কয়েকদিন আগে একটা জারজ মারা গেল না, বদরুদ্দিন, যে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা, যে নাকি নিজের নাস্তিক দাবি করছে, তারই নিয়ে দেখেন কি সকলের শোক বার্তা ছাইয়ে গেছে বাংলাদেশ। আর এই যে একটি দেশকে নিয়ে যে বিরোধিতা করে, একটি দেশের বিরুদ্ধাচরণ যে করে, তার মতো এরকম কুমানুষ, তার মধ্যে এরকম জারদ সন্তান, তাকে নিয়ে তোরা লাফালাফি করস কেন? ও কি করেছে? ওর কন্ট্রিবিউশন কি ফর দ্য শেক অফ দিস নেশন? হোয়াট হি ডিড? তার ক্যারিয়ারে সে কি এমন মানে এই জাতিকে সে দিয়েছে যার কারণে এই জাতি তাকে নিয়ে লাফালাফি করবে? তার লাশ নিয়ে যাবে শহীদ মিনার অপমান করস তোরা। তো এইসব মানুষজনকে নিয়ে তো বাংলাদেশ চলছে। আমি একটু অন্য প্রসঙ্গে যাই। দেখেন বিগত 1 বছরে গতকালকে বিবিএস একটা রিপোর্ট ছাপিয়েছে, যেখানে স্নাতক পাশ করা বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 1,25,000-এরও বেশি। যারা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছে, এই বেকারত্বের সংখ্যাটা বিগত 1 বছরে গিয়ে বেড়েছে 1,25,000-এরও বেশি। এবং বিগত 1 বছরে আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্র পত্রিকার যে রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট নিউজের যে রিপোর্ট বা অনেক পত্রিকার যে রিপোর্ট, প্রায় 5,000-5,500-এর উপরে খুন হয়েছে এবং 6 আপনার নারী শিশু নির্যাতনের শিকার হয়েছে প্রায় 26,000। তো এই যে ভয়াবহ একটি রিপোর্ট, এবং অজ্ঞাতনামা লাশ নদীতে ভেসে আসছে প্রতি মাসে 30 থেকে 40টি, যাদের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। এবং বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে প্রতিদিনই নানাভাবে মানুষকে হত্যা করে কাছে ঝুলিয়ে রাখে, এখানে সেখানে ফেলে রাখছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করছে। মসজিদে গতকালকে আপনারা দেখেছেন যে নামাজরত অবস্থায় হুজুরকে ছুরিকাঘাত করেছে, মাগুরা বা কোথায় যেন এরকম একটি ঘটনা ঘটেছে। তো চলছে। এটাই হলো আমাদের প্রফেসর শান্তির নোবেলের রাজার আপনার ইউনুস ম্যাজিক। অনেকে বলে না যে ইউনুস কি করেছে এক দেশের জন্য। ইউনুস এই দেশটিকে বিগত 1 বছরে আমাদেরকে যা যা উপহার দিয়েছে, সেটা আমরা স্বপ্ন কল্পনা করতে পারিনি যে আমরা এই প্রজন্ম এবং আমাদের সন্তানরা এই বাংলাদেশ দেখবে। এখন জেনজি তোমরা যারা এই দেশটিকে ধ্বংস করেছো, যে একটি গুজবের উপর ভর করে, আমরা তো তোমাদের বাবা, আমাদের সন্তানরাই তো তোমরা, বা আমাদের সিনিয়র যারা আছেন তাদের সন্তানরাই তো তোমরা। তো তোমরা এই দেশটিকে আসলে কি দিবে? না তোমরা লেখাপড়া করছো ঠিক করে, তোমরা কি লেখাপড়ায় তোমাদের সেই অধিকারটুকু ফিরে পেয়েছো? তোমরা কি বলতে পারবা যে বিগত 1 বছরে এই যে সরকারটিকে তোমরা রাষ্ট্র ক্ষমতায় বসালে, এই সরকার তোমাদের সার্বিক মান উন্নয়ন, তোমাদের সামাজিক নিরাপত্তা, তোমাদের ভবিষ্যতের জন্য এই রাষ্ট্রটিকে, এই সরকার, যে সরকারকে তোমরা বসিয়েছো তোমাদের ভাষায় তোমাদের দ্বিতীয় স্বাধীনতার সরকার, তোমাদেরকে কি কি দিয়েছে? তোমরা যদি আমাদেরকে একটু বলতে পারো, তাহলে আমরা বুঝে নিতাম যে বিগত 1 বছরে তাহলে তোমরা যে বিষয় নিয়ে আন্দোলন করেছো, যে তোমরা ফ্যাসিস্ট তাড়িয়ে তোমরা গণতন্ত্রের মহানায়ককে